পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার এই ভিডিওটি তোমাদের পরিচিত সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবে, যাতে তোমাদের মতো তারাও এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প চন্দ্রনাথ নিয়ে আজ আলোচনা করব। এই চন্দ্রনাথ নামক গল্পটি রচনা করেছেন বাংলা সাহিত্যের খ্যাতনামা শিল্পী এবং লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন নামক উপন্যাস থেকে পাঠ্য এই অংশটি নেওয়া হয়েছে। এই পাঠ্য অংশটি মূল উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। চন্দ্রনাথ নামক এই গল্পটিতে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ প্রধান চরিত্র চন্দ্রনাথ নামক এক বালক, যে তার পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে আত্ম অহংকারকে জারি রেখেছিল, আর যার জন্যই তার সেই শারীরিক এবং মানসিক যে সমস্ত ঘটনার সম্মুখীন সে হয়েছিল সেগুলো নিয়েই লেখক এই গল্পটি রচনা করেছেন। সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বার হয়ে চন্দ্রনাথের কথাই ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরছিলেন। কথকের তখন কত কথাই মনে হচ্ছিল। তার দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়েকটা মাত্র পৃষ্ঠাতেই চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্যগগনচারী কালপুরুষ নক্ষত্রের মতোই দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত এবং প্রধান হয়ে উঠেছিল। এই কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে কথকের অনেকটা আনন্দই হতো। ওই যে কালপুরুষ নক্ষত্রটি খড়গধারী ভীমের মতো আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য কথক লক্ষ্য করেছিলেন। এমনই এক দীপ্ত ভঙ্গির মধ্যে চন্দ্রনাথও যেন আপনার নিজের জীবনের কক্ষপথেই চলত। একদিন পিছন ফিরে দেখল না, কিছুক্ষণ বিশ্রামও নিল না। যাকে কুক্ষিগত করবার জন্যই তার এই উন্মত্ত যাত্রা, সে তাকে আজও পেল না, কিন্তু তবু চন্দ্রনাথ তার আপন পথে চলছে। কথকের এই চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে আরো একজনের কথা মনে পড়েছিল, সে হলো হিরু। চন্দ্রনাথ, হিরু এবং কথক ছিল সহপাঠী। এই কথকের নাম পাঠ্য অংশে নুরু, অর্থাৎ তার ভালো নাম ছিল নরেশ। এছাড়াও কথকের আরো একজনের কথা মনে পড়ছিল, তিনি হলেন চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু। কেমন করে যে এই তিনজন একসঙ্গেই ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে এসে পড়েছিলেন তা কিন্তু কথক বলতে পারেন না, কিন্তু সেই নিয়ে কথকের মধ্যে কোনো বিস্ময় প্রকাশেরও ভাব আসে না। তিনি বলছেন, আগ্নেয়গিরির গর্ভের মধ্যেই যেমন কল্পনার অতীত বিচিত্র সমাবেশের মধ্যেই যত রকমের প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয়ে থাকে, এটাও ছিল সেরকমই এক বিচিত্র সমাবেশ। ঘরে কেউ ছিল না, টেবিলের ওপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলছিল। আলোকিত কক্ষের মধ্যে একা বসে চন্দ্রনাথ হিরু এবং নিশানাথকে কথক ভাবছিলেন, আর কথকের সামনেই দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে কথকেরই প্রতিবিম্ব কথকের দিকে চিন্তাকুল নেত্রে
চেয়ে বসেছিল। সে এক অলিক কায়াময় ছায়া, তবু সে যেন কথকের এই স্মৃতিস্মরণে বাধা দিয়ে কথকের দিকেই আকর্ষণ করছিল। কথক আলোটা নিভিয়ে দিলেন। মুহূর্তে ঘরের মধ্যে প্রগাঢ় এক অন্ধকার গড়ে উঠল। সেই অন্ধকার ছিল অতীতের রূপ। আলোকিত যে দিনটির অবসান হয়ে তমসা, এই তমসা শব্দের অর্থ অন্ধকার, তমসা পারাবারের মধ্যেই ডুব দিয়েছিল। আর সে তো অলোকিত প্রত্যক্ষের মধ্যে দিয়ে আর ফেরে না। তাই কথক ওরফে নুরু অন্ধকারের মধ্যেই তাকে খুঁজছিলেন। সে দেখাও দিয়েছিল। অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করে সামনে এসে দাঁড়িয়েছিল কিশোর চন্দ্রনাথ। তার দীর্ঘ আকৃতির সবল সুস্থ দেহ এবং নির্ভীক দৃষ্টির এক কিশোর। অসাধারণ ছিল তার মুখের আকৃতি। প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক। সামান্য মাত্র চাঞ্চল্যেই তার সেই নাসিকার প্রান্ত স্ফীত হয়ে ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালের ঠিক মাঝখানে শিরায় আছে এক ত্রিশূলের চিহ্ন। এই কিশোর বয়সেও চন্দ্রনাথের কপালের মধ্যে শিরার চিহ্ন দেখতে পাওয়া যায়। সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হলেই নাকের ঠিক ওপরেই মধ্য ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে। সঙ্গে সঙ্গে কথকের হেডমাস্টার মহাশয়কেও মনে পড়ল। শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির ছিলেন ওই হেডমাস্টার মহাশয়। ওই যে বোর্ডিং এর ফটকের সামনেই চেয়ার বেঞ্চের আসন পেতে বসে আছেন, হুকোটি হেডমাস্টারের হাতেই ধরা আছে। চিন্তাকুল বিমর্ষ নেত্রে কথককে তিনি জিজ্ঞাসা করলেন, নরু, তুমি একবার জেনে আসবে তো চন্দ্রনাথ কি বলে। সেই দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল, বিক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময়, অর্থাৎ ডিস্ট্রিবিউশন শব্দের বাংলা অর্থ বিতরণ, পুরস্কার বিতরণের সময় চন্দ্রনাথ তার প্রাইজকে প্রত্যাখ্যান করে পত্র বা চিঠি দিয়েছিল। চন্দ্রনাথ সেকেন্ড প্রাইজ গ্রহণ করতে চায় না। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয়নি, তাই তার কথা অবহেলা করতে পারা গেল না। চন্দ্রনাথের কাছেই নরু গেল। দারিদ্র জীর্ণ স্বল্পলোকিত চন্দ্রনাথের ঘরের মধ্যেই চন্দ্রনাথ বসে আপন মনে কি লিখছিল। তার কাছে গিয়ে কথক দাঁড়ালেন। সে লিখতেই থাকলো, কোনো অভ্যর্থনা করল না। সে তার স্বভাব নয়। তাই কথক নিজেই বসে প্রশ্ন করলেন, কি লিখছিস? চন্দ্রনাথ সেই লেখা লিখতে লিখতেই উত্তর দিল, ইউনিভার্সিটি এক্সামিনেশনের যে রেজাল্ট, সেই রেজাল্ট সে তৈরি করছে। অর্থাৎ কে কত নম্বর পেতে পারে সেটাই সে দেখছিল। আর তার কথা শুনেই নরু আশ্চর্য হয়ে গেল। চন্দ্রনাথ আরো খানিকটা লিখে কাগজটা নরুর সম্মুখে বা সামনে ফেলে দিয়ে বলল, দেখ। কাগজটায় নরু চোখ বোলালো। চন্দ্রনাথ বলেছিল, তার যদি 550 কি তার বেশি ওঠে, তাহলে তার স্কুলের রেজাল্টটা হবে এই রকম। অর্থাৎ স্কুলের রেজাল্ট হবে দুটো ফেল। সেই দুজন হলো অমিয় আর শ্যামা। এছাড়া সবাই পাস করবে। আর চন্দ্রনাথের যদি 525-এর নিচে নম্বর হয়, তবে সেই স্কুলে 10 জন ফেল করবে, আর নরু 3rd ডিভিশনে যাবে। তবে নরুর সেই কথা বেশ মনে পড়ছিল, আর তার কথা শুনে রাগ হয়েছিল। সে ভেবেছিল চন্দ্রনাথের এই অহংকার বা দাম্ভিকটা যেন ফেল হয়, এই কামনা বা আশাও সে করেছিল। চন্দ্রনাথ হেসে বলেছিল নরুকে, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে সেইটা একই হবে। একের মূল্য কমলে পরে সকলেরই কমবে। এটাকেই বলা হয় ম্যাথামেটিক্স। অর্থাৎ পাঠ্য অংশে এই কথাটাকেই বলা হয়েছে, দিস ইজ ম্যাথামেটিক্স। কথক এইবার কথাটা পড়বে ভাবছিলেন, কিন্তু সেটা আর হলো না। চন্দ্রনাথের দাদা একটা চিঠি হাতে বা পত্র হাতে এসে দাঁড়ালেন। চন্দ্রনাথের হাতে সেই পত্র দিয়ে বললেন, এটা কি? পত্রের ওপর দৃষ্টি বুলিয়ে চন্দ্রনাথ অসংকোচে বলল, আমি দ্বিতীয় পুরস্কার বা সেকেন্ড প্রাইজ রিফিউজ বা প্রত্যাখ্যান করেছি।
তার দাদা জিজ্ঞেস করলো তার কারণ কি। চন্দ্রনাথের তখন নাসিকা প্রান্ত স্ফীত হয়ে উঠল, ললাটের শিরায় রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করলো। এক মুহূর্তে স্তব্ধ থেকে সে বলল, কারণ দ্বিতীয় পুরস্কার নেওয়া সে বিনিথ মাই ডিগনিটি বলে মনে করে। চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপছিল। বহু কষ্টে আত্মসংবরণ করে তিনি বলেছিলেন, কথাটা চন্দ্রনাথের বলতে একবারও লজ্জায় লাগলো না। ডিগনিটি? চন্দ্রনাথকে নিশানাথবাবু বললেন, একে তুমি ডিগনিটি বলো? এটা তোমার অক্ষমতার অপরাধ। বাধা দিয়ে তখন চন্দ্রনাথ বলল, তুমি তা জানো না দাদা। নিশানাথবাবু বললেন, তিনি কি জানেন না? জানবার এতে আছেটা কি? চন্দ্রনাথ তার উত্তরে বলে, স্কুলের সেক্রেটারির ভাইপো পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আর সেটা সে চন্দ্রনাথের সাহায্যেই হয়েছে। আর ওর যে প্রাইভেটের মাস্টার, স্কুলের সে অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি। আর তাই চন্দ্রনাথ বলে, প্রশ্নপত্র সেই অ্যাসিস্ট্যান্ট টিচার ছাত্রটির কাছে গোপন রাখেননি। আর তার উপর উত্তর বিচারের সময়তেও নাকি তিনি ইচ্ছাকৃত ভুল করেছেন, এবং আরও দু একজন। চন্দ্রনাথের দাদার মুখ দিয়ে তখন কথা সরছিল না। তিনি ছিলেন ভদ্রলোক, নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ। নিশানাথবাবু অবাক হয়ে চন্দ্রনাথের মুখের দিকে চেয়ে থাকলেন। চন্দ্রনাথ বলল, অঙ্কের পরীক্ষার দিন সে নাকি চন্দ্রনাথকে অনেক মিনতি করেছিল, আর তাই সে তাকে 3টে অঙ্ক তার খাতা থেকে টুকতে দিয়েছিল। মাস্টার মহাশয়রা আগে বলে দেওয়ার পরেও সে সময় নাকি সেই ছাত্রটির তা মনে ছিল না। চন্দ্রনাথের দাদা গম্ভীর এবং ধীর কণ্ঠস্বরে বললেন, চন্দ্রনাথকে তার সঙ্গে নিশানাথের তর্ক করে কোনো ফল হবে না। তাই চন্দ্রনাথ যেন ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মশাইকে চিঠি লেখে। চন্দ্রনাথ বলল না। তখন কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বললেন, তোমায় সেটা করতেই হবে। তবুও চন্দ্রনাথের উত্তর আসলো না। তখন চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, করবে না? তখন তার ভদ্রলোকের অর্থাৎ নিশানাথবাবুর কণ্ঠস্বর এবার কেঁপে উঠল। কিছুক্ষণ তিনি নীরবে দাঁড়িয়ে থেকে চন্দ্রনাথকে বললেন, তোমার বৌদি বলতো, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। তুমি এতটাই স্বাধীন হয়ে গেছো। ভালো, আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব বা সম্পর্ক থাকবে না। আজ থেকে আমরা পৃথক হয়ে গেলাম। অর্থাৎ এইভাবেই কিন্তু চন্দ্রনাথের সঙ্গে তার দাদা নিশানাথবাবুর একটা ফাটল বা বিচ্ছেদ তৈরি হয়েছিল। আজকে আমি তোমাদের এই গল্প থেকে এইটুকু অংশ নিয়ে আলোচনা করলাম। এই গল্পের বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।